ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ দলের কোচ হ্যাবিয়ার কাবরেরা আসলে দলকে কি কৌশলে খেলিয়েছেন? আপনি কি পুরোপুরি বুঝতে পেরেছেন? আমি পুরো ৯০ মিনিট দেখে আমি কিন্তু আসলে ওইভাবে সন্তুষ্ট হতে পারিনি বা পরিষ্কার হয়নি তিনি কোন স্ট্র্যাটেজিতে খেলাচ্ছেন। আমি বলছি না যে তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেই বাংলাদেশ হয়তো জিতে যেত বা ড্র করত। ব্যাপারটা আসলে তা না। ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ যে জেতাটা অসম্ভব এটা আমি মানে ম্যাচ পূর্ববর্তী যখন কথা বলেছিলাম সেখানে বলেছি। যে ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে র‍্যাংকিং বলেন, পারফরম্যান্স বলেন সব দিক থেকে অনেক এগিয়ে। ফলে অস্বাভাবিক কিছু না হলে বাংলাদেশের এই ম্যাচে জেতা বা ড্র করাটা কঠিন এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। কিন্তু ওই যে আমি শুরুতে যেটা বললাম যে কোচ আসলে কি কৌশলে খেলিয়েছেন, কি এই ম্যাচ থেকে পেতে যাচ্ছেন। আমি যেমন কনফিউজড আমার কাছে মনে হয়েছে যে মাঠে যারা খেলেছে বিশেষ করে ইয়াং প্লেয়াররা তারাও কিন্তু খানিকটা কনফিউজড ছিল নিজেদের মানে ভূমিকাটা নিয়ে। কে কোন ভূমিকাতে থাকবেন ওই জায়গাটাতে আমার কাছে অনেক বেশি দুর্বলতা ফুটে উঠেছে। আমি জয় পরাজয়ের ব্যবধানকে আসলে ওইভাবে গুরুত্ব দিতে চাচ্ছি না এই কারণে এটা যেহেতু ফিফা ফ্রেন্ডলি এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে অনেকটা পরীক্ষামূলক ম্যাচ সেটার কারণে ওই ফলাফলের চেয়ে এবং ফলাফলটা আরো ব্যবধানটা আরো বড় হতে পারত। যদি শেষ দিকে যে দুটো শট একেবারে বারে লেগে ফিরে এসেছে, শ্রাবণ দুটো ভালো সেভ করেছে ২-৩ টি। তো সেটা না হলে হয়তো ব্যবধানটা ৬-০ ৭-০ হয়ে যেতে পারত। তো এই ফলাফল একপাশে রেখে কোচের কৌশল যদি মূল ম্যাচের আগে সিঙ্গাপুর ম্যাচের আগে তিনি যদি আসলে সন্তুষ্ট না হন, তিনি যদি নিজেই পরিষ্কার না হন, তিনি কি করতে চাচ্ছেন বা কি করতে চান তাহলে কিন্তু খেলোয়াড়দের মধ্যে তিনি সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এখন বাংলাদেশ দলের এই ম্যাচের আসলে দুর্বলতার জায়গাগুলো কোথায় ছিল? এটা তো ম্যাচের আগেও আমি যেমন বলেছি যে রাকিব বাংলাদেশের উইং এর সবচেয়ে পরীক্ষিত গত সাম্প্রতিক যদি ৫-৭ বছরের মধ্যে বলি সবচেয়ে ভালো যে খেলোয়াড়টি তাকে পাওয়া যায়নি এই ম্যাচে। ফলে ওই দুর্বলতাটা কাটানোর মতো অবস্থায় ছিল না। একইভাবে ডিফেন্সে তপু বর্মণ নিয়ে অনেক সমালোচনা আছে, অনেক রকম কথাবার্তা আছে। কিন্তু দিন শেষে তিনি একজন অভিজ্ঞ ডিফেন্ডার। তিনিও ছিলেন না। ফলে যেটা হয়েছে যে এই দুটো জায়গার গ্যাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং সেট পিস থেকে ১ম ১৮ মিনিটে যদি একটা দল আসলে দুটো গোল খেয়ে যায় তখন কিন্তু আসলে কিছু করার থাকে না। এবং দুটো গোলেই ওখানে ম্যান মার্কিং আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং এই বিষয়গুলো নিয়ে কোচ আলাদাভাবে প্র্যাকটিস সেশনে কি কাজ করেছেন সেটা কিন্তু আমার কাছে স্পষ্ট মনে হয়নি এবং ওই অভাবটা বা ওই ঘাটতিটা ফুটে উঠেছে যে আসলে ম্যান মার্কিং এর ক্ষেত্রে বড় দল বা শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ কতটা অসহায় বা কেমন দুর্বলতা ফুটে উঠেছে সেটা স্পষ্ট হয়েছে। একইভাবে হামজা চৌধুরী যে মিডফিল্ডে হোল্ডিং মিডফিল্ডে খেলাচ্ছেন, হামজা চৌধুরীর সাথে ২ পাশে সামিদ শোভ এবং আরেক পাশে ফাহমিদুল তারা ছিলেন। ওই গ্যাপটা আমার কাছে মনে হচ্ছে অনেক বড়। ওখানে গ্যাপ পূরণ যখন হয়নি ওই মিডফিল্ডের চাপটা ডিফেন্সের উপরে এসেছে। তারিক কাজীও অনেক ভুল করেছেন। আমি শ্রাবণের ক্ষেত্রে যদি বলি, মেহেদী হাসান শ্রাবণ এই ম্যাচে সুযোগ দিয়েছে। তিনি সুযোগটা কতটা কাজে লাগাতে পেরেছেন এটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার আছে। কারণ ২-৩ টে জায়গায় তার অনেক বড় ব্লান্ডার ছিল। এটা হয়তো অভিজ্ঞতার ঘাটতি বা এই রকম বড় ম্যাচে আসলে তিনি কতটা উপযোগী বা এখনো প্রস্তুত কিনা সেই প্রশ্ন থেকে যায়। কিন্তু শ্রাবণের কোয়ালিটি নিয়ে আমার সন্দেহ নেই। তাকে সময় দিলে তিনি অবশ্যই ভালো করবেন। এই জায়গায় প্রশ্ন আসে যে সেই দল সিলেকশন নিয়ে যখন ঢাকাতে দল সিলেকশন করা হলো আসলে জিকোর মতো অভিজ্ঞ গোলরক্ষকের দরকার ছিল কিনা? আমার কাছে মনে হয়েছে জিকোকে অবশ্যই দরকার ছিল গোলবারের নিচে যদি সেটা হতো যে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে তিনি ফিরতে পারতেন। তারপরে পরের ম্যাচে সিঙ্গাপুর বিপক্ষে তার জন্য কিন্তু দীর্ঘদিন পরে তিনি ইন্টারন্যাশনাল ম্যাচে ফিরতেন এরকম একটা ম্যাচ দিয়ে যদি তিনি ভালো করতেন সিঙ্গাপুর ম্যাচে কিন্তু সেটা আলাদাভাবে কাজে দিত। এখন এই যে শ্রাবণের যে অবস্থাটা হলো, শ্রাবণ তার আত্মবিশ্বাসটা খানিকটা হলেও নিচের দিকে চলে গেছে। কারণ তিনি ৩ টা গোল রিসিভ করেছেন। সাথে হচ্ছে আবার নিজের পজিশনে অনেক রকমই আছে। এখন পরের ম্যাচে আসল ম্যাচটাতে আসলে কাকে কাবরেরা ট্রাই করবেন? এই মেহেদী হাসান শ্রাবণকে দেবেন নাকি আবার মিতুল মারওয়ায় ফিরে যাবেন? এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার হয়নি। আমি ওই কারণেই বলেছি যে কোচ কোন কৌশলে বা কি করতে চাচ্ছেন সে ব্যাপারটা পরিষ্কার হয়নি। এখন দেখা যাক তারপরেও। ইভেন সমিত সোম, তারিক কাজীর ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই যদি বলেন, তারা দলের সাথে শুরু থেকে প্র্যাকটিস করেছে। কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে দুজনেই কিন্তু ইন্টারন্যাশনাল বা ঘরোয়া লিগে মানে ঘরোয়া ফুটবলের বাইরে। তারিক কাজী কোনো ক্লাব পায়নি, সমিত সোম কোনো ক্লাব পায়নি। তারা ম্যাচ খেলছে না। নিজেদের হয়তো ফিটনেস ধরে রেখেছে, প্র্যাকটিস করেছে। কিন্তু ম্যাচ খেলার ব্যাপারটা অন্যরকম। একইভাবে জামাল ভুঁইয়ার ক্ষেত্রে যদি বলি, জামাল ভুঁইয়া ম্যাচ খেলছে নিয়মিত ঘরোয়া লিগে। সেখান থেকে কেন তাকে মূল একাদশে আসলে রাখা হলো না? এটা আমার কাছে বরাবরই মানে প্রশ্নবিদ্ধ আচরণ মনে হয় কাবরেরার। কারণ তিনি শুধু তাকে প্রেস কনফারেন্সে নিয়ে যাচ্ছেন। শেষ ১২-১৩ মিনিটে এসে জামাল ভুঁইয়াকে যখন নামিয়েছে, জামাল ভুঁইয়া ইফেক্টিভ যে কতটা হতে পারে, তিনি কতটা ইফেক্টিভ প্লেয়ার সেটাও আবার প্রমাণ করেছেন। তাকে একাদশে রাখলে
তার কাছ থেকে সার্ভিস পাওয়া যেত, এটা মোটামুটি নিশ্চিত। আর হামজা চৌধুরী মনে হয়েছে যে আমরা ইন্ডিয়া ম্যাচে যেটা দেখেছি একেবারে জান প্রাণ দিয়ে মানে ফরওয়ার্ড লাইন থেকে শুরু করে ডিফেন্স পর্যন্ত নিজের সবটা দিয়ে চেষ্টা করেছেন। এই ম্যাচে হয়তো আমরা হামজা চৌধুরীকে ওইভাবে খুঁজে পাইনি। এখন খুঁজে না পাওয়ার কারণ আছে। তিনি দীর্ঘ ১৫ ঘন্টার একটা জার্নি করে দলের সাথে যোগ দিয়েছেন, একটা সেশন প্র্যাকটিস করেছেন, ম্যাচে নেমেছেন। এখন সেখান থেকে হামজা চৌধুরীর কাছ থেকে আসলে অত ভালো পারফরম্যান্স এই মুহূর্তে, কারণ দিন শেষে তিনিও মানুষ। মানে রক্ত মাংসের মানুষ, তার কাছ থেকে প্রতি ম্যাচেই অতি মানবীয় কিছু আশা করাটা ভুল, আবার প্রতি ম্যাচে একজন খেলোয়াড় আসলে দলকে ওইভাবে সার্ভিস দিতেও পারবেন না। এখন দেখা যাক শেষ পর্যন্ত আমাদের কাবরেরার যদি মানে বাংলাদেশ ক্যারিয়ারের শেষ ম্যাচটা সেই সিঙ্গাপুর ম্যাচের হয়, শুরুর শেষটা যেটা এই ১ম ম্যাচে ৩-০ গোলে হারলেন তো। পরের ম্যাচে তিনি আবারও কোনো গুবলেট পাকান কিনা বা তিনি কতটা ভালো করেন কি করেন জানি না। কিন্তু বাংলাদেশ দল যেমনই করুক, আমি ওই ৩১শে মার্চ সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে কাবরেরার বিদায় চাই, যে কাবরেরার অধ্যায় যেন ওই ম্যাচেই শেষ হয়, সিঙ্গাপুর দিয়ে শেষ হয়। এখন দেখা যাক যে বাংলাদেশ দল পরের ম্যাচে কেমন করে আর কাবরেরার বিদায় নিশ্চিত হয় কিনা।